স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শকের ট্যাক্স সিজন কিন্তু চলে এসেছে এবং অঙ্কের কত শত হিসেব নিকেশ আপনাকে কষতে হচ্ছে। আপনার সেই হিসেব নিকেশে সহজ করতে আমরা আছি আপনাদের সাথে। ট্যাক্স নিয়ে আলোচনা করতে চাই। আমার সাথে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডায়নামিক ট্যাক্স সার্ভিসেসের সিইও এবং আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী। আব্দুল চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজন। আসসালামু আলাইকুম আপা, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা সব দর্শকদের অনেক কোয়েশ্চেন আমরা আজকে আপডেট দিতে পারবো এবং আনসার দিতে পারবো। জি নিশ্চয়ই। দর্শক আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। কোশ্চেন করার কথা বলা হচ্ছিল, যদি আপনার কোনো প্রশ্ন থাকে টেলিভিশনের স্ক্রিনে টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করব। আব্দুল চৌধুরী, ট্যাক্স সিজন আসছে, অনেক কিছুই আপনার কাছে জানার আছে, তবে একটু আপডেট দিয়ে শুরু করি। নতুন সিজনে আসলে কি কি আপডেট রয়েছে? হ্যাঁ, সো আমি কয়েকটা ডেট আপনাদেরকে দিব যেটা আপনাদের জন্য সুবিধা হবে জানার জন্য। প্রথমত আইআরএস ই ফাইল অ্যাকসেপ্ট করা শুরু করবে জানুয়ারির 27 তারিখ, ঠিক আছে? এর মানে নয় যে আপনি 27 তারিখ পর্যন্ত ওয়েট করা লাগবে। আপনি যদি চান এখনও ট্যাক্স ফাইলিং করা শুরু করতে পারেন, কোনো অসুবিধা নাই, অ্যাসুমিং আপনার সব ডকুমেন্টস চলে আসছে। মোস্ট লাইকলি সবার ডকুমেন্টস আসে নাই, বা আমি বলবো কোন ডকুমেন্টসগুলো কবে আসবে। ওকে, এখন আরেকটা কথা, আপনারা যারা আর্ন ইনকাম ক্রেডিট পাবেন, রাইট, যেটা ইআইসি, অথবা যারা এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন, আপনাদের রিফান্ড কিন্তু এক্সট্রা সময় হোল্ড করে রাখবে আইআরএস, এবং মোস্ট লাইকলি ফেব্রুয়ারির 27 তারিখের পরে ওরা ইস্যু করবে। তার মানে আপনি যদি এখনও যদি ট্যাক্স ফাইল করেন আর আপনার যদি আর্ন ইনকাম ক্রেডিট থাকে, আপনার রিফান্ড 11 দিনের মধ্যে আসবে না, 10 দিনের মধ্যে আসবে না, একটু হোল্ড আপ থাকবে, এবং মোস্ট লাইকলি ফেব্রুয়ারির 27 তারিখের পরে ওরা সাবমিশন দেবে। এটা প্রত্যেক বছরই এরকম থাকে। সো এখানে আপনার যদি রিফান্ড লেটে আসে, ঘাবড়ানোর কারণ নাই। আপনাদের যাদের W2 আছে, জানুয়ারি 31 তারিখের মধ্যে সব এমপ্লয়ার W2 ইস্যু করা লাগবে। তার মানে আপনার W2 অলরেডি চলে আসতে পারে, অথবা 31 তারিখের মধ্যেই চলে আসবে। আপনাদের যদি মাল্টিপল W2 থাকে, মেক শিওর করবেন সব W2 জন্য আপনারা ওয়েট করতেছেন। অনেক সময় দেখা যায় যে আপনারা একটা জব ছিল ধরেন 1 মাস অথবা 2 মাসের জন্য, অথবা 3 সপ্তাহের জন্য, যেখানে ওরা আপনার কাছ থেকে ফেডারেল ট্যাক্স কেটে রাখছিল। মেক শিওর করবেন ওই W2 সব কালেকশন করার পরে আপনারা ট্যাক্স ফাইল করছেন, বিকজ কোনো W2 যদি কোনো কারণে মিসিং হয়, তখন কিন্তু আইআরএস আপনাকে একটা ম্যাচিং নোটিস পাঠাবে ফর আন্ডার রিপোর্টিং ইনকাম। ভেরি ইম্পর্টেন্ট। যারা সেলফ এমপ্লয়েড, আপনাদের 1099 NEC যেটা দেওয়া হবে, নন এমপ্লয়ি কম্পেনসেশন, ওইটাও জানুয়ারির 31 তারিখের মধ্যে আপনারা পাবেন। তার মানে আপনারা যারা গিগ ওয়ার্কার অথবা যারা রাইড শেয়ার করতেছেন, উবার, লিফট, যেটাই হোক, আপনাদের 1099 বাই জানুয়ারি 31 মধ্যে অ্যাভেলেবল হবে। অলসো দ্যাট মিনস আপনারা যারা বিজনেস ওনার, আপনাদের যদি কাউকে 1099 দেওয়া লাগে, মেক শিওর করবেন যে জানুয়ারির 31 তারিখের মধ্যে আপনার রিসিপিয়েন্টগুলো ওই 1099টা পাচ্ছে। যাদের বাড়ি আছে, যারা আপনারা হোম ওনার, যারা মর্গেজ পে করতেছেন, আপনাদের আরেকটা ফর্ম আসবে, ফর্ম 1098, যেটা আপনার ব্যাংক আপনাকে প্রোভাইড করবে। ইন মোস্ট কেসেস আপনাদের যদি অনলাইন ব্যাংকিং থেকে থাকে, আপনারা ওই ফর্মটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আন্ডার দ্য ব্যাংক ওয়েবসাইট, ঠিক আছে? ওই ডকুমেন্টটাও অ্যাভেলেবল হবে জানুয়ারির 31 তারিখের মধ্যে। লাস্টলি, আপনারা যারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্টমেন্ট আছে, আপনাদের 1099 ব্রোকারেজ ফার্ম থেকে রেডি হবে মোস্ট লাইকলি বাই ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে। ওরা মাস্ট আপনাকে ইস্যু করা লাগবে। তার মানে ফেব্রুয়ারির 15 তারিখের আগেও রেডি হইতে পারে, বাট নো লেটার দেন ফেব্রুয়ারি 15 উইল বি রেডি। রিমেম্বার, ভেরি ইম্পর্টেন্ট, আপনার যদি কোনো স্টক থেকে থাকে, আপনি যদি ওই স্টক লস হিসেবে সেল করছেন, স্টিল ডাজন্ট ম্যাটার, মেক শিওর করা লাগবে যে আপনারা ওই সেলগুলো ঠিকমতো রিপোর্ট করতেছেন আপনার ট্যাক্স রিটার্নে। আপনারা যদি ওটা রিপোর্ট না করেন, সেম থিং, আপনারা আন্ডার রিপোর্টিং হিসেবে একটা অটোমেটিক ম্যাচিং লেটার আসবে আইআরএস এর কাছ থেকে। সো দিস আর ইম্পর্টেন্ট আপডেটস, কিপ ইন মাইন্ড। লাস্টলি, আইআরএস এর ডেডলাইন এপ্রিলের 15 তারিখ। যারা S-Corporation, পার্টনারশিপ, LLC, আপনাদের মাল্টিপল পার্টনার যারা, ডেডলাইন মার্চের 15 তারিখ।
জি, হোম কেয়ার এক্সক্লুশন 2025 এই সম্পর্কে আপনার কাছ থেকে জানবো, কারণ হচ্ছে যে অনেকগুলো পরিবর্তন এসেছে, কিন্তু হোম কেয়ারের রুলস এবং রেগুলেশন অনেকগুলো পরিবর্তন এসেছে, এজেন্সিগুলোতে পরিবর্তন এসেছে। এই সম্পর্কে বিস্তারিত শুনবো, তবে তার আগে একটু টেলিফোন নিয়ে আসতে চাই। একজন দর্শক রয়েছেন টেলিফোনে। দর্শক কে আছেন সাথে? নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রফিকুল্লাহ। আমি ট্যাক্স ফাইল বিগত প্রায় 5 থেকে 7 বছর করে আমার ওইটার সাথে আমার মায়ের সিটি ব্যাপের টাকা আমি প্লাস করি, কিন্তু সিটি ব্যাপের টাকা আমাকে কোনো ট্যাক্সও দিত না, আর আমার ট্যাক্সে ক্রেডিট নেই। কিন্তু এখন আমাকে বলা হইতেছে লেক্সা অথবা পিসিতে যাও, কিন্তু আমি শুনছি লেক্সা পিসিতে আমি যে টাকাটা পাবো সেটা আমার ট্যাক্স ফাইলে দেখাতে হবে, যার ফলে আমার $60,000 ইনকাম 1 লাখ হয়ে যাবে, তখন তো আমি মেডিকেট হারাবো। এই সম্পর্কে আপনি একটু কিছু বলবেন দয়া করে। কোশ্চেনটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝছি আপনার কোশ্চেন। ভেরি গুড কোশ্চেন। আমি এটা আপনাদেরকে এক্সপ্লেইন করব সো উইদাউট এনি ডিসরাপশন। সো বেসিক্যালি হোম কেয়ার এক্সক্লুশন জিনিসটা কি, আমরা আগে প্রথম ওইটা ডিসকাশন করি, রাইট? হোম কেয়ার এক্সক্লুশন হইলে গিয়া যে একজন মানুষ যদি আরেকজন পেশেন্টকে টেক কেয়ার করে এবং ওই ইনকামটা আপনার আস্তে আস্তে স্টেট মেডিকেড ওয়েভার প্রোগ্রাম থাকে, তাইলে রিসিপিয়েন্ট যে পয়সাটা পাচ্ছে ওইটা ওনার জন্য এক্সক্লুডেবল যদি পেশেন্ট এবং কেয়ারটেকার এক বাসায় থাকে। তার মানে কি, ধরেন আপনি আপনার মাকে টেক কেয়ার করতেছেন, আপনি এবং আপনার মা সেম বাসায় থাকেন, ওকে? আপনি হোম কেয়ারের থেকে ইনকাম আসতেছে ধরেন 40,000 হোক আর 30,000 হোক, হোয়াটএভার দ্যার ইজ। এখন আপনি যেটা এক্সাম্পল দিলেন, আপনার ইনকাম রেগুলার ইনকাম 60,000, হোম কেয়ার থেকে ইনকাম আসছে 40, টুগেদার হয়ে যেত 100,000 টাকা। কিন্তু যেহেতু আপনারা পেশেন্ট এবং কেয়ারটেকার সেম বাসায় থাকতেছেন, ওই কারণে আপনার এই ইনকামটা এক্সক্লুডেবল ফ্রম ট্যাক্সেস, তার মানে এটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এখন ইউজুয়ালি এই প্রোগ্রামটা থাকে আপনার সিডিপিএপে, যেটা বেসিক্যালি কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এখন এপ্রিলের 1 তারিখ থেকে ওই প্রোগ্রামটা এখন আনফর্চুনেটলি শুধু দেওয়া হবে একটা কোম্পানিকে, যেটা আই বিলিভ ইটস কল্ড পাবলিক পার্টনারশিপ এলএলসি, পিপিএল, রাইট? আর মানে আমি এই ডিসকাশনে বেশি যাচ্ছি না, আমি আপনাদেরকে রুলগুলো বলবো, আপনারা রুলগুলোর বোঝার পরে বুঝতে পারবেন যে কোনটাতে থাকা লাগবে, ওকে? এখন যারা আপনারা লেক্সাতে যারা আছেন, রাইট, যারা প্রবলেম হলে গিয়ে ওই প্রোগ্রামে যে আপনি যাকে টেক কেয়ার করবেন উনি আপনার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার হইতে পারবে না, রাইট? তার মানে লেক্সাতে যদি আপনারা যান, আপনারা আপনার মাকে টেক কেয়ার করতে পারবেন না, বাবাকে টেক কেয়ার করতে পারবেন না, রাইট? সো দ্যাট মিনস আপনি যাকে টেক কেয়ার করবেন উনি এখন যদি আপনার বাসায় থাকে, দেন শিওর ওইটা আপনার জন্য নন ট্যাক্সেবল। এখন আপনি যদি লেক্সাতে গেছেন, এখন আপনি একজনকে টেক কেয়ার করতেছেন যিনি আপনার বাসায় না, আর একটা বাসায় থাকে, তাহলে কিন্তু আপনারা ওই এক্সক্লুশনটা পাবেন না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যখন হোম কেয়ার এক্সক্লুশন নেবেন, মেইন ক্রাইটেরিয়া হোম পেশেন্ট এবং কেয়ারটেকার সেম বাসায় থাকতেছে। আইআরএস কি প্রুফ চাবে? 3টা জিনিস চাবে। ওরা আপনার প্রুফ অফ অ্যাড্রেস চাবে, কেয়ারটেকারের প্রুফ অফ অ্যাড্রেস চাবে, এবং এ লেটার ফ্রম দি হোম কেয়ার এজেন্সি, রাইট? লেটারে লেখা থাকবে যে আপনি কাকে টেক কেয়ার করেন, কত ঘন্টা টেক কেয়ার করেন এবং কত টাকা পাচ্ছেন। ওই ডকুমেন্টসগুলো আপনাকে যদি আপনার হোম কেয়ার এজেন্সি প্রোভাইড করতে পারে, দেন শিওর দিস ইজ ওয়েন ইউ ক্যান টেক দ্য হোম কেয়ার এক্সক্লুশন। আমি হোপফুলি এই এক্সপ্লেনেশনটা আপনাদের জন্য ইজি হয়েছে, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যদি আপনাদের কোয়েশ্চেন থাকে আমাদেরকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। ডাইনামিক ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং আমরা কিন্তু এই হোম কেয়ার এক্সক্লুশনে ভেরি এক্সপার্ট অ্যান্ড হ্যাভ এ লট অফ এক্সপিরিয়েন্স। এনি টাইম ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। সো হোম কেয়ার এক্সক্লুশন রুল এবং হোম কেয়ার এজেন্সিগুলোর যে পরিবর্তনটা আসছে, সেটার একটা তার মানে বড় ধরনের প্রভাব এখানে পড়ছে। হ্যাঁ, সো এখন প্রভাবটা যেটা পড়তেছে আমি যেটা বুঝলাম যেটা, রাইট? এখন আপনার যদি লেক্সাতে যান, রাইট, তখন আপনি আপনার ইমিডিয়েট ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারতেছেন না, ফাইন। এখন যদি দেখা যায় যে আপনি আরেকজনের মাকে টেক কেয়ার করা লাগতেছেন, রাইট? এখন আপনি যদি আরেকজনের মাকে টেক কেয়ার করেন, এখন ওই ইন্ডিভিজুয়ালকে আপনার বাসায় থাকতেছে কিনা না, অথবা আপনি কি উনার বাসায় থাকতেছেন, রাইট? এখন আপনারা যদি এক বাসায় থাকেন, দেন শিওর আপনারা এই আইআরএস 2014-07 হোম কেয়ার এক্সক্লুশনটা নিতে পারবেন। বাট আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা, মোস্ট লাইকলি লেক্সাতে ওইটা এলিজিবল না। এখানে লেক্সাতে আপনি ইমিডিয়েট ফ্যামিলিকে মোস্ট লাইকলি টেক কেয়ার করতে পারবেন না। ইমিডিয়েট ফ্যামিলিকে টেক কেয়ার করতে হলে আপনার কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, যেটা সিডিপিএপ, ওইটাতে যাওয়া লাগবে।
আনফর্চুনেটলি আই থিঙ্ক ফ্রম এপ্রিল 1st সিডিপ্যাপ অনলি থাকবে আপনার পিপিএল এর আন্ডারে, এইটা যেটা পাবলিক পার্টনারশিপ এলএলসি ফর হোয়াট এভার রিজন। এইটাই আমার কাছে বর্তমান ইনফরমেশন। এখন কোনো কারণে আপনাদের যদি হোম কেয়ার এক্সক্লুশন লাগে, দিস ইজ দ্য রুল, ভেরি সিম্পল, কেয়ারটেকার পেশেন্ট মাস্ট বি ইন দ্য সেম হাউস হোল্ড, দ্যাটস ইট। জি, আমার মনে হয় যে দর্শকের স্পষ্ট হচ্ছে, আমরা ওই বিষয়টা আসলে খানিকটা ধারণা পেলাম। আরও অনেকগুলো বিষয় হাতে রয়েছে। ট্যাক্স সিজনের জন্য প্রিপারেশনের কথা যদি বলি, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন কিংবা রাইট শেয়ার প্রোভাইডার যারা রয়েছেন, তারা আসলে কিভাবে প্রিপারেশন নেবেন? হ্যাঁ, সো যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, কাপল অফ থিংস আপনাদের মেক শিওর করা লাগবে যে আপনাদের সব ইনকাম কালেকশন আপনারা ঠিকমতো করতেছেন, রাইট? যত এজেন্সিতে আপনারা কাজ করছেন, যত রাইট শেয়ার কোম্পানির সাথে কাজ করতেছেন, যত ভেন্ডারের সাথে আপনারা কাজ করতেছেন, ওরা কিন্তু আপনাদেরকে 1099 দিবে যদি আপনার ইনকাম $600 উপরে হয়। এখন আপনার যার সাথে কাজ করছেন ওরা আপনাকে 1099 দোক আর না দোক ডাজেন্ট ম্যাটার, আপনার কিন্তু আসলে ইনকামটা রিপোর্ট করা লাগবে। সেকেন্ডলি, আপনারা ওই ইনকাম পাওয়ার পরে আপনারা যে এক্সপেন্সগুলো নেবেন, আপনারা মেক শিওর এক্সপেন্সগুলো লেজিটিমেট এক্সপেন্স। আপনারা যদি এখন রাইট শেয়ারে থেকে থাকেন, যেখানে আপনি উবার চালান অথবা লিফট চালান, আপনার গাড়ির তেলের খরচ, ইন্স্যুরেন্সের খরচ, অথবা আপনি যদি গাড়ি ভাড়া করে থাকেন, রেন্ট থাকতে পারে, আপনি যদি যেহেতু টেলিফোন ইউজ করে থাকেন, অথবা আপনাদের যদি অ্যাডিশনাল আইপ্যাড লাগে, ফোন লাগে, ওই ডিডাকশনগুলো আপনারা নিতে পারবেন। অবভিয়াসলি টোলস, রিপেয়ার্স, ওই সব এক্সপেন্সগুলো আপনারা এক্সপেন্স করতে পারবেন। নাও ইউজুয়ালি আপনারা যারা আর্নড ইনকাম ক্রেডিট পান, রাইট, তার মানে যাদের ইনকাম একটু সার্টেন লেভেলে থাকে, একটু লোয়ার ইনকামে থাকে, ইউজুয়ালি মেডিকেডের রুলের আন্ডারে যাদের বাচ্চা আছে, আপনারা তখন আর্ন ইনকাম ক্রেডিট পান। আপনাদের ক্ষেত্রে আইআরএস অথবা স্টেট আপনাদের ট্যাক্স রিটার্ন অন্যান্য ট্যাক্স রিটার্ন থেকে বেশি অডিট করে। দিস ইজ ওয়াই আপনারা মেক শিওর করবেন যে আপনারা যে এক্সপেন্সগুলো নিচ্ছেন ঠিকভাবে নিচ্ছেন, এবং যে আপনার যে ইন্ডাস্ট্রিতে আছে ওই সব এক্সপেন্সগুলো আপনারা ঠিকমতো মেনটেন করতেছেন, রাইট? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা যদি সিঙ্গল মেম্বার এলএলসি হয়ে থাকে, যেখানে ধরেন আপনি ই কমার্সের ব্যবসা করতেছেন, অথবা আপনাদের একটা মেডেলিয়ান আছে যেখানে আপনি শুধু একজন ওনার, রাইট, অথবা অন্যান্য এলএলসি যেখানে আপনি শুধু একজন ওনার, আপনার এই ইনকামগুলো কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে ঢুকবে। সো পার্সোনাল ট্যাক্স রিটার্ন যখন করবেন, ওই এলএলসি সিঙ্গল মেম্বার এলএলসিটা ইনক্লুড করবেন, এবং আপনাদের ট্যাক্স রিটার্ন ডিউ হবে এপ্রিলের 15 তারিখে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেক শিওর করবেন আপনারা সব ঠিকমতো ইনকাম কালেকশন করতেছেন এবং এক্সপেন্সগুলো ঠিকমতো রিপোর্ট করতেছেন। জি, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে স্পষ্ট হই, সেটি হচ্ছে যাদের বাসা আছে এবং রেন্টাল প্রপার্টিস আছে, তারা আসলে মানে হোম ওনার এবং রেন্টাল প্রপার্টিস এই দুটো যাদের আছে, সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে প্রিপারেশন নেবেন? হ্যাঁ, সো এখন আপনাদের যারা হোম ওনার, আপনাদের ইনকামটা রিপোর্ট হবে স্কেজুল ইতে, রাইট? সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের ইনকাম রিপোর্ট হয় স্কেজুল সি, এবং আপনারা যারা রেন্টাল প্রপার্টি যাদের আছেন, ওই আপনাদের ইনকামগুলো রিপোর্ট হবে স্কেজুল ই। এখন আপনার রেন্টাল প্রপার্টি যদি এলএলসি থেকে থাকে, তার মানে এটা সিঙ্গল মেম্বার এলএলসি, তখন আপনার সেম থিং, আপনার স্কেজুল ইতে পার্সোনাল ট্যাক্স রিটার্নে আপনার রেন্টাল প্রপার্টির ইনকাম এবং এক্সপেন্স রিপোর্ট হবে। এখন কয়েকটা জিনিস আপনার মনে থাকা লাগবে। যদি আপনার এই প্রপার্টিটা রেন্টাল প্রপার্টি যদি মাল্টি ফ্যামিলি হয়ে থাকে, তাহলে আপনারা মেক শিওর করবেন যে আপনার পার্সোনাল এক্সপেন্স এবং রেন্টাল প্রপার্টির এক্সপেন্সগুলো ঠিকমতো ভাগ করতেছেন। ফর এক্সাম্পল, যেহেতু আমরা নিউ ইয়র্ক সিটিতে থাকেন অথবা অন্যান্য স্টেটে যারা আছেন যেখানে মাল্টি ফ্যামিলি হাউস, ধরেন আপনার একটা বাড়ির দাম লেটস সে $600,000, ঠিক আছে, এবং আপনার মর্গেজ পড়তেছে $20,000, রাইট? মর্গেজ ইন্টারেস্ট, নট মর্গেজ প্রিন্সিপাল বাট মর্গেজ ইন্টারেস্ট। এটা যেহেতু এটা 2 ফ্যামিলি হাউস, তখন যেটা হবে আপনার মর্গেজ ইন্টারেস্টের 20,000-এর যেটা 50% যাবে আপনার রেন্টাল প্রপার্টির এগেনস্টে স্কেজুলিতে, এবং বাকি 50% যাবে আপনার আইটেমাইজ ডিডাকশনসের আন্ডারে, যেটা হলে গিয়ে স্কেজুল এ, রাইট? মেইন ক্রাইটেরিয়া হিয়ার ইজ টু মেক শিওর দ্যাট আপনি সব এক্সপেন্সগুলো ঠিকমতো ভাগ করতেছেন। দ্যাট মিনস বাড়ির ইন্স্যুরেন্স, বাড়ির মর্গেজ, বাড়ির ডিপ্রিসিয়েশন যেটা বলে, আপনি যদি বাড়িটা 600,000 কিনে থাকেন ধরেন, তখন আপনি যদি 2 ফ্যামিলি বাড়ি হয়ে থাকে 50% আপনি তখন ডিপ্রিসিয়েশন হিসেবে নিতে পারবেন অ্যাজ অ্যান এক্সপেন্স। রিয়েল এস্টেট ট্যাক্স, তারপরে অন্যান্য যত যাবতীয় খরচগুলো আছে, আপনারা ঠিকমতো রেন্টাল প্রপার্টি এবং পার্সোনাল এক্সপেন্সের আন্ডারে ঠিকমতো ডিডাকশন নেবেন।
এখন আপনাদের যদি রিপেয়ার থাকে রিপেয়ার দুই ধরনের রিপেয়ার হইতে পারে। একটা হইতে পারে রেনোভেশন, যেটা হলে গিয়ে আপনার বাড়িতে একটা কাজ করছেন যেটা আপনার বাড়ির ভ্যালিউটা বাড়াচ্ছে। ধরেন ফেন্সিং, তারপর আপনার বাইরের পার্কিং লটের রাস্তা ঠিক করলেন অথবা রুফিং ঠিক করলেন, রাইট, হোয়াটএভার ইট ইজ, ওই এক্সপেন্সগুলো পার্সোনাল এবং রেন্টাল প্রপার্টিতে যাবে। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেক শিওর ইউ ডিভাইড ইট আপ। এখন আপনার যদি স্পেসিফিক রিপেয়ার থাকে রেন্টাল প্রপার্টিতে, ধরেন আপনার টেনেন্টের উইন্ডো ভেঙে গেছে অথবা আপনার টেনেন্টের বাথরুম অনেক প্লাম্বিং করা লাগছে, রাইট, ওই এক্সপেন্সগুলো আপনার ডাইরেক্টলি রেন্টাল ইনকামের এগেনস্টে যাবে। সো নাও এখন আপনার ইনকাম যদি 2,000 টাকা থাকে পার মান্থ, রাইট, এখন অনেকে মনে করে যে ওকে আমি আমার বাড়ির রেন্টাল ইনকামটা আমি ক্যাশে পাচ্ছি, ওইটা দেখানো লাগবে না, ট্যাক্স দেওয়া লাগবে। দ্যাটস নট ট্রু। যত ইনকাম আপনার আসে, ক্যাশ হোক ক্রেডিট হোক ডাজেন্ট ম্যাটার, রিপোর্ট করা লাগবে। বাট আপনার মনে রাখবেন যে আপনার বাড়ির ভাড়া যদি 2,000 হয়ে থাকে, সারা বছরে আসছে 24,000, আপনার এই মর্গেজ ইন্টারেস্ট এক্সপেন্স, তারপরে রিপেয়ার, ইন্স্যুরেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, ওই এক্সপেন্সগুলো আপনার রেন্টাল ইনকামটা কমাবে, রাইট। সো এজ এ রিজাল্ট অনেক সময় আপনার ট্যাক্স না দিয়ে আপনার আরও বেনিফিটও থাকতে পারে। সো দিস ইজ ওয়াই মেক শিওর করবেন যে আপনার রেন্টাল প্রপার্টিগুলো ঠিকমতো আপনারা ইনকাম রিপোর্ট করতেছেন। আরেকটা জিনিস, আরেকটা জিনিস হলো গিয়া, নিউ ইয়র্ক স্টেট কিন্তু এখন অনেক রেন্টাল প্রপার্টি ট্যাক্স রিটার্নগুলো অডিট করতেছে, স্পেশালি যারা আর্ন ইনকাম ক্রেডিট পান, রাইট। যেহেতু আপনার বাড়ির ডিপ্রিসিয়েশন এক্সপেন্সটা আমি যেটা বললাম, একটা বাড়িতে আপনার রেন্টাল প্রপার্টিতে অনেক সময় দেখবেন যে 10,000 15,000 টাকা এডিশনাল লস আসতেছে, যেটা আপনার রেগুলার ইনকাম কমাচ্ছে, রাইট। আপনার এখন ইনকাম যদি হয়ে থাকে 50,000 আর রেন্টাল প্রপার্টি থেকে আপনার লস আসছে 10, তখন আপনি 50,000-এর ট্যাক্স না দিয়ে 40,000-এর ট্যাক্স দেবেন। এই ক্ষেত্রে আপনার আর্ন ইনকাম ক্রেডিটটা বেড়ে যায়। এজ এ রিজাল্ট অনেক সময় নিউ ইয়র্ক স্টেট চেক করতে যায় আপনার আসলে এই ট্যাক্স রিটার্নটা ঠিক মতো আছে কিনা না। মেইন জিনিস হলে আপনারা মেক শিওর করবেন এক্সপেন্সগুলো ঠিক আছে এবং রেন্টাল ইনকামটা ঠিক আছে। লিজ এগ্রিমেন্টটা যেটা দিয়েছেন ওই হিসেবে আপনারা ঠিকমতো ক্যালকুলেশনটা করবেন। জি, আমার মনে হয় যে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছি। আরও অনেকগুলো প্রশ্নের উত্তর জানার আছে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। আব্দুল চৌধুরী সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। টিভি অ্যানালাইসিসে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ট্যাক্স নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে। ডায়নামিক ট্যাক্স সার্ভিসেসের সিইও এবং আইআরএস এনরোল এজেন্ট আব্দুল চৌধুরী আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। দর্শক, ট্যাক্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনার, টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন। আমরা আবারও আলোচনা শুরু করব। আব্দুল চৌধুরী, ট্যাক্স প্রিপারেশন যদি কারো এলএলসি থাকে সেক্ষেত্রে আপনাদের যদি এলএলসি থাকে সো আপনার কোয়েশ্চেন হবে গিয়ে এলএলসিতে পার্টনার কয়জন। যদি মাল্টিপল পার্টনার থাকে, তার মানে 2জন পার্টনার অথবা 2জনের বেশি, আপনার ট্যাক্স ডেডলাইন মার্চের 15 তারিখে। এবং আপনারা মেক শিওর করবেন যে এই এলএলসির ট্যাক্স রিটার্নটা প্রথমে ফাইল করবেন, তারপরে আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নটা ফাইল করবেন। এলএলসির সুবিধাটা হলো গিয়ে এটার পাস থ্রু এন্টিটি, রাইট। পাস থ্রু এন্টিটি মানে হলো গিয়ে আপনার এলএলসি কোনো ট্যাক্স দিবে না। এলএলসির যে ইনকাম আপনাদের কাছে, আপনার পার্টনার এবং আপনার কাছে পার্টনারশিপ ওনারশিপ উপরে ক্যালকুলেশন করে আপনাদের কাছে ভাগ হবে, রাইট। সো ধরেন একটা পার্টনারশিপ ইনকাম, নেট ইনকাম যেটা $40,000, 4জন পার্টনার এবং সবার ইকুয়াল পার্টনারশিপ। তার মানে আপনি যখন আপনার ট্যাক্স ফাইল করবেন, আপনার পার্সোনাল ট্যাক্স ফাইল করার আগে আপনার এলএলসির ট্যাক্স ফাইল করবেন। এলএলসি থেকে আপনার একটা K1 আসবে এবং ওই K1 সহ আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে আপনার পার্সোনাল সব ট্যাক্স ফাইল সহ এটা ফাইল করবেন এবং ওই এলএলসির ইনকামটা আপনার তখন ওইখানে রিপোর্ট হবে। এবং আপনারা মেক শিওর করবেন যদি কোনো কারণে এলএলসির পার্টনারশিপ এই ট্যাক্স রিটার্নটা ঠিক মতো অন টাইম ফাইল না হয়, আপনারা মাস্ট এক্সটেনশন ফাইল করবেন। বিকজ আপনারা যদি কোনো কারণে এলএলসি ট্যাক্স রিটার্নটা লেটে ফাইল করেন, আপনাদেরকে কিন্তু পেনাল্টি দিবে ডিপেন্ডিং অন কত মাস লেট এবং কতজন পার্টনার্স হোক। পেনাল্টিটা কিন্তু অনেক বেশি হইতে পারে। এবং আপনাদের যদি কোনো এলএলসি থাকে যেখানে কোনো অ্যাক্টিভিটি হয় নাই, তখন আপনার ফাইলিং রিকোয়ারমেন্ট নাই। তার মানে আপনি যদি এলএলসি খুলে থাকেন ইন 2024 এবং ওই এলএলসিতে কোনো অ্যাক্টিভিটি হয় নাই, তখন আপনার এই এলএলসি কোনো ফাইলিং রিকোয়ারমেন্ট নাই। শুধু আপনার অ্যানুয়াল ফিটা ফাইল করবেন ফর দ্য স্টেট যেখানে আপনি ইনকর্পোরেট হয়েছেন। যদি আপনার প্রিভিয়াস ইয়ারে ট্যাক্স ফাইল করে থাকেন, ইউ হ্যাভ টু মেক শিওর ইউ কন্টিনিউ টু ফাইল ইচ ইয়ার।
জি, একটি টেলিফোন রয়েছে, টেলিফোনটি নিয়ে আসি। দর্শককে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মিল্টন কুইন্স থেকে বলছিলাম। বলুন। আমার প্রশ্নটা হলো ভাইয়ের কাছে যে আমি গত বছর জুলাইতে আমার বাসার সোলার লাগাইছি, এটা নাকি ট্যাক্স রিটার্নে ট্যাক্স ক্রেডিট পাওয়া যায়, সিটি এবং স্টেট থাকে, এই সম্বন্ধে আমি কিছু জানতে চাচ্ছি। ভেরি গুড কোয়েশ্চেন। আপনার সোলারটা কি রেন্ট লিজ করা নাকি কিনা? বাই। হ্যাঁ, ওকে, ভেরি গুড। সো আপনি এখন যখন ট্যাক্স ফাইল করবেন এই সোলার ক্রেডিটটার জন্য আপনার সোলার ইনস্টলেশনে যত টাকা গেছে ওইটার জন্য আপনি ফেডারেল থেকে 30% ক্রেডিট পাবেন এবং স্টেটের কাছে আপনি আপ টু $5,000 পর্যন্ত ক্রেডিট পাবেন। এবং এই সোলার ক্রেডিটটা নন রিফান্ডেবল ক্রেডিট। তার মানে আপনার যদি এই বছর কোনো ট্যাক্স না থেকে থাকে তাহলে এই ক্রেডিটটা আপনি পাবেন না, বাট ক্রেডিটটা কিন্তু লুজ হবে না, আগামী বছরে ক্যারি ওভার হবে। ওকে, বোথ ফর ফেডারেল অ্যান্ড স্টেট। এখন আপনি যদি ক্রেডিটটা নাও পেয়ে থাকেন, মেক শিওর আপনি ক্রেডিটটা ক্যালকুলেশন করবেন, বিকজ আগামী বছর আপনার ইনকাম বাড়তে পারে, অথবা এক সময় আপনি যদি বাড়িটা সেল করেন তখন আপনার যদি অ্যাডিশনাল গেইন ট্যাক্স থাকে তখন আপনি ওইটার এগেনস্টে অফসেট করতে পারবেন। বাট টু সামারাইজ এগেন, সোলার ক্রেডিট এটা অ্যাভেলেবল। ফেডারেল ক্রেডিট হইলে গিয়ে 30% অফ দ্য ইনস্টলেশন। স্টেট ক্রেডিট আপনার ডিপেন্ড করে কোন স্টেটে আসেন, আপনি যদি নিউ ইয়র্ক স্টেটে থাকেন ওইটা আপ টু $5,000 ক্রেডিট এবং নন রিফান্ডেবল ক্রেডিট। মেক শিওর ইউ ক্যালকুলেট ইট প্রপারলি। জি, একজন সোশ্যাল মিডিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লুৎফর রহমান। তিনি বলছেন এই বছর তিনি W2 ইনকাম করেছেন 47,000, তার ছেলে মেয়ে দুজন। এখন সেই ক্ষেত্রে তিনি কি কোনো রিফান্ড পাবেন নাকি তাকে ট্যাক্স দিতে হবে? ওকে, আপনার ইনকাম হয়েছে গিয়ে 47,000। এখন আপনার যদি, যেহেতু আপনি মোস্ট লাইকলি আই এম অ্যাসুমিং আপনি ম্যারিড, আপনি যদি ম্যারিড থেকে থাকেন তার মানে আপনার 29,200 টাকায় কোনো ট্যাক্স নাই। ধরলাম আমরা 30,000-এ কোনো ট্যাক্স নাই, রাইট? তার মানে আপনি ট্যাক্স দেবেন $17,000 রাফলি, গিভ অর টেক, রাইট? এখন আপনার যদি দুইজন বাচ্চা থেকে থাকে, বাচ্চারা যদি 17 বছরের নিচে হয়, এক বাচ্চার জন্য আপনি $2,000 করে ক্রেডিট পাবেন। এখন আরেকটা ক্রেডিট আছে যেটা বড় ক্রেডিট, দিস ইজ দি EIC, আর্ন ইনকাম ক্রেডিট। কোন আর্ন ইনকাম ক্রেডিট একটা ক্রেডিট, এটা ডিপেন্ড করবে আপনার বাচ্চা কয়জন এবং আপনার ইনকাম কত টাকা, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্রেডিট মিলে 3 চিলড্রেনের উপরে, এবং ম্যাক্সিমাম ক্রেডিটটা হলে গিয়ে 7,800 টাকা। ওকে, সো এখন এই আর্ন ইনকাম ক্রেডিট একটা স্কেলের মতো। ওকে, ইনকাম যদি 0 থাকে কোনো ক্রেডিট পাবেন না। ইনকাম যদি 10,000 হয়, একজন বাচ্চা হোক, দুজন বাচ্চা হোক, 3জন বাচ্চা হয়, তখন আপনার ক্রেডিটটা বাড়তে থাকে। আপনার ইনকাম যখন 15 থেকে 20-এ আসে তখন ক্রেডিটটা ম্যাক্সিমাম হয়। তার মানে আপনার একজন যদি 3জন বাচ্চা থেকে থাকে, আপনার এই $7,800 ক্রেডিট পাইতে হলে মোস্ট লাইকলি আপনার ইনকাম 20,000 থেকে 25,000 থাকা লাগবে। এবং আপনার ইনকাম যত বাড়তে থাকবে তখন আবার আস্তে আস্তে কমে আসতে থাকবে, রাইট? তারপরে 2 বাচ্চার জন্যে 62,000-এ ক্রেডিটটা 0 হয়ে যায়। ওকে, এখন আপনি যেহেতু $47,000 ইনকাম, ওইটা লাগে আপনার অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম, রাইট? তার মানে স্ট্যান্ডার্ড ডিডাকশনের আগে মোস্ট লাইকলি আপনি এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন যদি 17 বছরের নিচে বাচ্চা হয়। আর্ন ইনকাম ক্রেডিটও পাবেন, বাট আর্ন ইনকাম ক্রেডিট একটু অল্প মিলবে, ডিপেন্ড করে আপনার এক্স্যাক্টলি ইনকাম কত টাকার উপরে। সো ইয়াস, ওই 2টা ক্রেডিট আপনার পাওয়ার কথা। জি, আমরা LLC সম্পর্কে আপনার কাছে জানছিলাম। আমি শুনবো কারো যদি S কর্পোরেশন থাকে সেই ক্ষেত্রে তিনি আসলে কি ধরনের প্রস্তুতি নেবেন? এখন S-Corp এবং LLC ভেরি সিমিলার, রাইট? এইটারও ডু ডেট মার্চের 15 তারিখে, রাইট? 15 তারিখে। এখন আপনি যদি কোনো কারণে S-Corp ট্যাক্স ফাইল লেটে করেন, আপনাকে কিন্তু ওরা অনেক পেনাল্টি দেবে ডিপেন্ডিং অন কত মাস লেট প্লাস কতজন পার্টনার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি ট্যাক্স ফাইলটা ঠিক মতো টাইম মতো করতেছেন। যদি টাইম মতো না করে থাকেন, মেক শিওর করবেন আপনারা এক্সটেনশন ফাইল করতেছেন। ওকে, সো নাও S-Corp, LLC, এগেন এটা পাস থ্রু এন্টিটি, রাইট? তার মানে S কর্পোরেশনে আপনি কোনো ট্যাক্স দিচ্ছেন না। LLC এবং S-Corp-এর পার্থক্যটা হলো যে আপনার LLC যখন থাকে, আপনার LLC-তে নেট ইনকামে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগে, রাইট? সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স মানে কি? সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স হলে গিয়ে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এবং মেডিকেয়ার ট্যাক্স টুগেদার। ইউজুয়ালি আপনি যদি W2-তে কাজ করে থাকেন তখন আপনার এই W2-তে যে ইনকাম আছে ওইটাতে আপনি 6.2% দিবেন সোশ্যাল সিকিউরিটি এবং আরও 1.45 দিবেন মেডিকেয়ার ট্যাক্স, রাইট? সো টুগেদার দিচ্ছেন অ্যাবাউট 7.65%। যদি আপনি সেলফ এমপ্লয়েড, তার মানে আপনি নিজেও এমপ্লয়ি নিজেও এমপ্লয়ার, রাইট? তখন আপনি ট্যাক্স দিচ্ছেন
15.3%, তার মানে 7.65 times 2। এখন একজনের যদি এখন এলএলসিতে ধরেন ইনকাম $100,000, রাইট? তার মানে কোনো ইনকাম ট্যাক্স দেওয়ার আগে ওনার সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে অলমোস্ট $15,000, হুইচ ইজ আ লট। এখন আপনি যদি S-Corp হইতেন তখন ওই নেট 100, again উই টক about নেট ইনকাম, রাইট? ওই 100,000-এ আপনার কোনো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেওয়া লাগতেছে না, বিকজ S-Corp's-এর রুল হইলে গিয়া দের ইজ নো সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স। ওইটাতে আপনার ওইটা সুবিধা, অনেক ট্যাক্স সেভ করতেছেন। বাট দ্য থিং হিয়ার ইজ দ্যাট আপনি S কর্পোরেশন হিসেবে ওনার হিসেবে আপনারা W2 নেওয়া লাগে, যিনি কি বলে এটাকে অ্যাক্টিভ ওনার, মানে যিনি যে একজন ব্যবসা চালাচ্ছে, হি মাস্ট টেক আউট এ W2। এবং S কর্পোরেশনের সুবিধাটা হলো গিয়া যে আপনি পুরো নেট ইনকামে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স না দিয়ে আপনি নিজে ডিটারমিনেশন করতেছেন যে কত টাকাতে আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দিবেন। সো S-Corp ইজ এ ভেরি গুড স্ট্র্যাটেজি, যেখানে আপনি কিছু ট্যাক্স সেভ করতে পারবেন। বাট S কর্পোরেশন ইজ ভেরি কমপ্লিকেটেড। আপনার মেক শিওর করা লাগবে ট্যাক্স ঠিক মতো ফাইল করতেছেন, পার্সোনাল এক্সপেন্স এবং বিজনেস এক্সপেন্স একসাথে কমিঙ্গল হচ্ছে না, এবং W2 ইস্যু করা লাগে। প্লাস আর একটা জিনিস আছে যেখানে LLC-তে আপনার ওনারশিপ যে কোনো সময় চেঞ্জ করতে পারতেছেন। S কর্পোরেশনে ওরকম চেঞ্জ হবে না, অরিজিনালি যে পার্সেন্টেজ উইদাউট এনি শেয়ার ট্রান্সফার ইউ হ্যাভ টু স্টিক উইথ দ্যাট। সো এগেন S কর্পোরেশন আপনার জন্য অনেক সুবিধা হইতে পারে, বাট কমপ্লিকেটেডও আছে। সো মেক শিওর আপনি একজন অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলে বুঝে আপনারা এই S কর্পোরেশন ক্রিয়েট করতেছেন এবং ট্যাক্স ফাইলগুলো ঠিক মতো করতেছেন। এগেন লাস্টলি, S কর্পোরেশনের ট্যাক্স ফাইল করার পরে আপনি আপনার পার্সোনাল ট্যাক্স ফাইল করবেন। ডু নট ফাইল ইট বিফোর দ্যাট। অলসো আপনারা যারা কর্পোরেশন আছেন এবং আপনারা চাচ্ছেন যে 2025-এ আপনি S কর্পোরেশন হবেন, আপনার S কর্পোরেশনের ইলেকশন ডেট March 15th, 2025. So keep that in mind. And if you guys have any questions, of course, ask us. ট্যাক্স কমানোর কি কোনো স্ট্র্যাটেজি আছে? সেইগুলো আসলে কি ধরনের পরামর্শ দিবেন? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। এখন ট্যাক্স কমানোর কয়েকটা জিনিস স্ট্র্যাটেজি থাকে। এখন ইউজুয়ালি ওই স্ট্র্যাটেজিটা থাকে বেশি থাকে যদি আপনার ডিসেম্বরের 31 তারিখের আগে হইতো। সো এখন যেহেতু অলরেডি বছর শেষ, এখনো আপনার কিছু স্ট্র্যাটেজি আছে, রাইট? সো ফর এক্সাম্পল, আপনি যদি এখন সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল এবং আপনার এই বছর অনেক ইনকাম, অথবা আপনি একটা W2 জব আছে, আপনার এখন 2টা গিগ 3টা গিগ যেটাই হোক, রাইট? এখন আপনার মাল্টিপল গিগ, এখন আপনার অনেক ক্যাশ হাতে আছে এবং আপনি চাচ্ছেন কিভাবে আপনি এই ট্যাক্সটা আরও সেভ করতে পারেন। সো ওয়ান অফ দ্য মেইন স্ট্র্যাটেজি ইউ ক্যান ইউজ ইজ ডিফার ইনকাম। ডিফার ইনকাম মানে কি? তার মানে হলে কি আপনি এখন ট্যাক্স না দিয়ে পরে ট্যাক্স দেবেন। সো রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন ইজ ওয়ান অফ দ্য ওয়ে। আপনি যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আপনি রেগুলার একটা IRA খুলতে পারেন, ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে আপনি $7,000 কন্ট্রিবিউশন করতে পারেন এবং এই কন্ট্রিবিউশন ডিউ ডেট এপ্রিলের 15 তারিখে। তার মানে আপনি যদি এখনও ট্যাক্স ফাইল করে থাকেন এবং আপনার ট্যাক্স দেওয়া লাগতেছে, এখন আপনি আপনার অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করবেন যে আমি এখন যদি কোনো রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন করি আমার কত টাকা সেভ হবে। এখন যদি দেখা গেছে যে 7,000 কন্ট্রিবিউশন করে আপনার যদি $2,000 $3,000 সেভ হচ্ছে, ইটস নট এ ব্যাড ডিল, রাইট? সো তার মানে আপনার $7,000 রিটায়ারমেন্টে শুধু $5,000 ইনফ্যাক্ট কস্ট হচ্ছে। সো ইটস এ গুড স্ট্র্যাটেজি টু লুক অ্যাট। এখন আরেকটা স্ট্র্যাটেজি আছে যেটা হেলথ সেভিংস অ্যাকাউন্ট, HSA। এটা ইউজুয়ালি হয় যারা W2 ইনকাম এবং আপনাদের ইনকাম হাই এবং আপনাদের মেডিকেড নাই, আপনারা কোম্পানির ইন্স্যুরেন্সের আন্ডারে আসছেন, তখন আপনারা HSA হলে গিয়ে যদি কন্ট্রিবিউশন করে থাকেন ওইটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। তার মানে আপনি যখন একটা প্রেসক্রিপশন কিনতে যাবেন, কোপে আসে, অথবা ডাক্তারে গেলেন কোপে আসে, রাইট? অথবা একটা মেডিসিন কিনলেন কোপে আসে, ওই কোপেগুলো আপনি HSA-র অ্যাকাউন্টের আন্ডারে পে করবেন এবং HSA-তে যত কন্ট্রিবিউশন হবে ওইটাতে কোনো ট্যাক্স নাই। সো ইউ হ্যাভ অ্যাগেন আনটিল April 15 টু মেক দ্য কন্ট্রিবিউশন। লাস্টলি, এখন আপনার যদি LLC থেকে থাকে অথবা C কর্পোরেশন থেকে থাকে, আপনাকে আগে যেটা বললাম S কর্পোরেশনে কিন্তু আপনি স্টিল লেট ইলেকশন করতে পারবেন। তার মানে যদি দেখা গেছে আপনার LLC ক্রিয়েট করা হয়েছে 2024 অথবা প্রিভিয়াস ইয়ারে এবং আপনি এই 2024 ট্যাক্স ফাইল করতেছেন, আপনি একটা লেট ইলেকশন করে স্টিল ওই LLC অথবা C কর্পোরেশনকে আপনি S কর্পোরেশনে কনভার্সন করতে পারতেছেন এবং কনভার্সন করার পরে আপনার অনেক কিছু ট্যাক্স সেভ হইতে পারে। সো এগেন দিস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি ইউ ক্যান লুক ইনটু টু সেভ ট্যাক্সেস। ফাইলিং স্ট্যাটাস নিয়ে আপনি কি পরামর্শ দেবেন? ওকে, সো ফাইলিং স্ট্যাটাস নিয়ে পরামর্শ হলে গিয়ে মেক শিওর করবেন যে আপনার ফাইলিং স্ট্যাটাস ঠিক মতো আছে, রাইট?
আমাদের কমিউনিটিতে অনেক সময় দেখা যায়, আমাদের কমিউনিটি লাইক এভরিওয়্যার দেখা যায় যে অনেক সময় মানুষরা মেডিকেট টিকে রাখার জন্য হাজব্যান্ড ওয়াইফ আলাদা ট্যাক্স ফাইল করতেছেন। ওকে, সো এখন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু আলাদা ট্যাক্স ফাইল করতে পারে, ইয়েস ইটস অ্যালাউড, বাট আলাদা ট্যাক্স ফাইলের ফাইলিং স্ট্যাটাসটা হলে গিয়া ম্যারিড ফাইলিং সেপারেট। তার মানে বলতেছেন আপনি ম্যারিড বাট আপনারা আলাদা ট্যাক্স ফাইল করবেন। কারণ আপনি যদি ম্যারিড ফাইলিং সেপারেট ফাইল করেন তখন কিন্তু আপনার অনেক ট্যাক্স ক্রেডিট থেকে আপনারা বঞ্চিত হন, স্পেশালি আর্ন ইনকাম ক্রেডিট। তখন দেখা যায় যে অনেক অ্যাকাউন্টেন্ট এখন হাজব্যান্ডকেও ফাইল করে দিবে সিঙ্গেল আর ওয়াইফকে ফাইল করে দিবে হেড অফ হাউস হোল্ড, সেম বাসায় সবাই থাকতেছেন। দিস ইজ নট অ্যালাউড। ওকে, অনলি টাইম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ক্যান ফাইল সেপারেট, রাইট? ওয়েল সেপারেট সবসময় ফাইল করতে পারে, বাট সেপারেট ফাইল করার পরে একজন স্পাউস বাচ্চা সহ হেড অফ হাউস হোল্ড ফাইল করতে পারে যদি ওরা আলাদা থেকে থাকেন সারা বছর অথবা অ্যাটলিস্ট 6 months ডিউরিং দ্য ইয়ার, রাইট? ইফ দ্যাটস দ্য কেস দেন শিওর আপনি হেড অফ হাউস হোল্ড এবং মেরিট ফাইলিং সেপারেট, তার মানে একজন ফাইল করবে মেরিট ফাইলিং সেপারেট আর একজন ফাইল করবে হেড অফ হাউস হোল্ড। এগেন দিস ইজ রেয়ার কেস, কারণ আপনারা যদি আসলেই আলাদা থেকে থাকেন দেন শিওর আপনারা ওই ফাইলিং স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন, বাট আদারওয়াইজ মেক শিওর করবেন যে আপনারা মেরিট ফাইলিং জোয়ান ফাইল করতেছেন, বিকজ এইখানে কিন্তু অনেক অডিট হয়। হেড অফ হাউস হোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট অডিটেড ফাইলিং স্ট্যাটাস, স্পেশালি যারা ইআইসি পাচ্ছেন, রাইট? হেড অফ হাউস হোল্ডের স্ট্যাটাস কেন? কারণ আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন হায়ার, ট্যাক্স রেট ইজ বেটার, এবং আপনারা অনেক সময় ক্রেডিট পাচ্ছেন যেটা সিঙ্গেলে পাইতেন না। দিস ইজ ওয়াই মেক শিওর করবেন আপনারা ফাইলিং স্ট্যাটাসটা ঠিক মতো বুঝছেন এবং প্রত্যেক বছর কনসিস্টেন্টলি ফাইল করার চেষ্টা করবেন। আমরা শেষ করব, তবে একটি ছোট্ট প্রশ্ন নিয়ে শেষ করতে চাই। সোশ্যাল মিডিয়াতে মোহাম্মদ টিপুর রহমান তিনি আসলে জানতে চেয়েছেন, হোয়াট ইজ দ্য ডিপ্রিসিয়েশন মিন ফর রেন্টাল প্রপার্টি? ওকে, ডিপ্রিসিয়েশন মানে হলে গিয়ে আপনি যে বাড়িটা কিনছেন, ভেরি গুড কোয়েশ্চেন বাই দ্য ওয়ে, আপনি যে বাড়ি কিনছেন, রাইট? এখন ওই বাড়ির যে খরচ, রাইট? এখন আপনার বাড়ির দাম যদি এখন লেটস সে টু মেক ম্যাথ সিম্পল, লেটস জাস্ট সে আপনার বাড়ির দাম হলে গিয়া $27,000, রাইট? লেটস জাস্ট সে $270,000, রাইট? এখন ওই বাড়ির যে খরচ, রাইট, ওইটার খরচ আপনার ট্যাক্স ফাইলে তো দেওয়া উচিত, কিন্তু এখন আইআরএস তো আপনাকে $270,000 এক্সপেন্স একসাথে দিবে না, তাই না? তখন ওরা বলছে যে আপনার বাড়িটা যদি রেজিডেন্সিয়াল প্রপার্টি হয়ে থাকে তাইলে আপনার ওই যে বাড়ির খরচ ওইটা আপনি 27.5 ইয়ার্সের মাধ্যমে ডিপ্রিসিয়েশন করতে পারেন। তার মানে বাড়ির দাম যদি $270,000 হয়, ইচ ইয়ার আপনি $10,000 হিসেবে ডিডাকশন নিতে পারবেন ফর 27 ইয়ার্স। ওকে, নাও এখন আপনার বাড়ি যদি এটা কমার্শিয়াল প্রপার্টি হয়ে থাকে তখন আপনার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হবে 39 ইয়ার্স। এখন আপনার যদি গাড়ি থেকে থাকে, আপনি এখন যদি রাইড শেয়ারে থাকেন, উবার চালান যেটাই হোক, এবং গাড়িটা আপনার নিজে কিনা, তখন আপনার সেম গাড়ি যেটা আছে ওইটা কিন্তু আপনার ডিপ্রিসিয়েশন করা লাগবে। ইউ ক্যান নট জাস্ট টেক দ্য মান্থলি পেমেন্টস। ডিপ্রিসিয়েশনের মেথড আছে, স্ট্রেট লাইন করতে পারবেন, মেকার্স করতে পারেন, বোনাস ডিপ্রিসিয়েশন নিতে পারবেন সেমভাবে। সো দিস ইজ হোয়াট ডিপ্রিসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, মেক শিওর ইউ টেকিং ইট কারেক্টলি। জি, আব্দুল চৌধুরী, একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজ আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপা, ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে। জি নিশ্চয়ই। দর্শক ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।